নমস্কার। আজকে এমন একটা ব্যাপারে কথা বলবো যেটা অত্যন্ত আকর্ষণীয় হবে বলে আমার ধারণা। এমন দুটো দেশের কথা ভাবতে পারেন যাদের মধ্যে একটা দেশের আছে বিশ্বের প্রায় যে 40% যে ইউরেনিয়াম তৈরি হয় সেই দেশে একটিও নিউক্লিয়ার চুল্লি বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নেই। আর আরেকটি দেশ আছে যেখানে কোনো রকম ইউরেনিয়াম উত্তোলন হয় না, কিন্তু সে দেশের যে বিদ্যুৎ তৈরি 65% হয় নিউক্লিয়ার যে ফুয়েল থেকে, অর্থাৎ ইউরেনিয়াম থেকে। অর্থাৎ যার নেই ইউরেনিয়াম তার হচ্ছে সবথেকে বেশি চুল্লি এবং বিদ্যুৎ উৎপাদন, এবং যার পৃথিবীর 40% অফ প্রোডাকশন অফ ইউরেনিয়াম আছে, U-238, যার পোশাকি নাম, তার একটি শুধু নিউক্লিয়ার চুল্লি বা বিদ্যুৎ কেন্দ্র নেই বললে ভুল হবে, তার কোনো রকম অস্ত্র শস্ত্র কিচ্ছু নেই। তা এই অবস্থায় যদি হঠাৎ শোনেন যে এই একটা দেশ যার কোনো রকম নিউক্লিয়ার কোনো বিদ্যুৎ কেন্দ্র নেই, সে প্রথম বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চলেছে রাশিয়ার সহযোগিতাতে, এবং সেই দেশটির নাম হচ্ছে কাজাখস্তান। এই কাজাখস্তান একটা অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার। এর যে ন্যাচারাল যে রিসোর্সেস এবং এর ইউরেনিয়াম কত, এবং পৃথিবীর অন্যান্য দেশের ইউরেনিয়ামের সঙ্গে এর কোথায় কি পার্থক্য বা উত্তোলনের ক্ষমতা কতটুকু, সেটা তো জানব। আর যে দেশটার কথা বলছিলাম, যার কোনো রকম যাকে বলে ইউরেনিয়ামের যে উৎপাদন নেই, অথচ 65% অফ দ্য পাওয়ার কাম ফ্রম ইউরেনিয়াম, সে দেশটার নাম হচ্ছে ফ্রান্স। একদম পারমাণবিক অস্ত্রে ভরপুর একটা দেশ। তো এরকম সিচুয়েশনটা কেন হলো ব্যাখ্যা করব একের পর এক। তবে কাজাখস্তানের সঙ্গে রাশিয়ার যে প্যাক্ট, সেই প্যাক্টটা, বা প্যাক্ট বলবো না, এগ্রিমেন্ট বলবো, সেই এগ্রিমেন্টটা সম্পর্কে আগে জেনে নিই, কারণ এর রয়েছে সমূহ ব্যবসায়িক এবং কৌশলগত দিক আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে, যার একটা বিশাল প্রভাব আছে। আমরা যখন দুটো দেশের মধ্যে সম্পর্ক যখন দেখি, এক দেশ আরেক দেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, তখন বন্ধুত্বের হাতটা তো এমনি এমনি আসে না, আসে নানা রকম স্বার্থ এবং একে অপরের যে মিউচুয়াল যে বেনিফিটস আছে, তার যে সাহচর্যের যে মিউচুয়াল বেনিফিটস আছে, যতক্ষণ না পর্যন্ত সেটা নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত এই বন্ধুত্ব ফাঁকা বন্ধুত্ব, সুদৃঢ় বন্ধুত্ব হয় না। আন্তর্জাতিক সম্পর্কে এটাই নিয়ম। তো যাই হোক, 28শে মে ক্রেমলিনে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, একটা নয় একাধিক চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। কি না, রাশিয়া সেখানে দুটো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে, যার টোটাল যে পাওয়ার সেটা হচ্ছে 2.4 জিগাওয়াটস, অর্থাৎ কিনা 2400 মেগাওয়াট। 1 জিগাওয়াট ইজ ইকুয়াল টু 1000 মেগাওয়াট। তো হঠাৎ এরকম একটা চুক্তি কেন হলো? আসলে ব্যাপারটা হচ্ছে যে কাজাখস্তান দেশটা ভারতের থেকে তেমন ছোট নয়,
ভারতের থেকে একটা প্রদেশকে কম ধরলে কাজাখস্তানের আয়তন বেড়ে যাবে। ভারতের হচ্ছে 32,90,000 কিলোমিটার আয়তন, স্কোয়ার কিলোমিটার, আর কাজাখস্তানের সেটা হচ্ছে 27 লক্ষ স্কোয়ার কিলোমিটার। তো দেশটা তো অনেক বড়, কিন্তু লোক সংখ্যায় তো বলার নয়, মাত্র 2.5 কোটির দেশ, 2,20,00,000। সে দেশের যে সামগ্রিক বিদ্যুৎ চাহিদা, সেই বিদ্যুৎ চাহিদা মোটামুটিভাবে 17,000-এর বেশি, কিছুটা বেশি মেগাওয়াট, এবং তার যে উৎপাদন সেটা হচ্ছে 16,700 মেগাওয়াটের কিছুটা বেশি। অতএব কম বেশি 900 মেগাওয়াট থেকে 1000 মেগাওয়াটের একটা বিদ্যুৎ ঘাটতি থেকেই যায়। তা কাজাখস্তান দেশটা ঠিক করেছে যে সে তার সমগ্র যে বিদ্যুৎ উৎপাদন, তার অন্তত 5% আনবে নিউক্লিয়ার, যে এই জ্বালানি থেকে, যে জ্বালানি তার নিজের দেশে পাওয়া যায়। তো চুক্তি হয়ে গেল। 2.5 জিগাওয়াটের 1.2 ইচ দুটো এরকম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন যদি একটা জিনিস একটু জেনে নিই যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে। অ্যাকর্ডিং টু সোর্স সেটাকে বহুভাগই ভাগ করা যায়। তার মধ্যে হচ্ছে যেমন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, থার্মাল পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার, সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার প্ল্যান্ট, টাইডাল পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ সমুদ্রের যে ঢেউ আসে সেইখান থেকে বিদ্যুৎ তৈরি করা, জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, এতগুলো এরকম সোর্স আছে। কিন্তু এই যে সোর্সগুলো আছে, এই সোর্সগুলোর সঙ্গে নিউক্লিয়ার পাওয়ারের পার্থক্যটা কোথায়? পার্থক্য বিশাল। তার অর্থনৈতিক দিকটা একটু পরে আসছি, আগে যে বৈজ্ঞানিক দিকটা সেটা একটু বলে নিই। এই যে সোলার পাওয়ার যদি সূর্য যখন মেঘের আড়ালে ঢাকা পড়ে, তখন তো তার একটা তো যে বিদ্যুৎ উৎপাদন তো কম বেশি হবে। যদি ঝোড়ো বাতাস না থাকে তাহলে উইন্ড পাওয়ার প্ল্যান্টও সেভাবে কাজ করবে না। সমুদ্র যদি অপেক্ষাকৃত শান্ত থাকে, টাইডাল পাওয়ার কাজ করবে না। তেমনি কয়লা যদি সময় মতো সরবরাহ না থাকে, বা কয়লা যদি ভিজে থাকে, তাহলেও উৎপাদনে নানা রকম ব্যাঘাত সৃষ্টি হয়। কিন্তু এই যে নিউক্লিয়ার পাওয়ার, এই নিউক্লিয়ার পাওয়ারের বিশেষত্ব হচ্ছে যে এটা সাপ্লাই এবং ওয়েদার দুটো কোনো কন্ডিশনের সঙ্গেই এটা নিয়মিত ওঠাপড়া হয় না। অর্থাৎ একবার যদি ফুয়েলিং করা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে, তাহলে 1.5-2 বছরের আগে সেখানে নতুন করে জ্বালানি ভরার কোনো প্রয়োজন নেই। এখানে একটা ইন্টারেস্টিং তথ্য একটু দেওয়া দরকার। সেটা হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ধরুন 100 কেজি ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম অফকোর্স, যদি চার্জ করা হয়, তাহলে সেখান থেকে যে বিদ্যুৎ বেরোবে, মানে একবার ব্যবহার করার পরে 100 কেজির মধ্যে 99.99 কেজি কিন্তু ওয়েস্ট হিসেবে বেরিয়ে আসবে। অর্থাৎ কিনা টোটাল ইউসেজ হচ্ছে 99.9%। তাহলে বলবেন যে তাহলে এর লাভ কি আছে? অতি অবশ্যই লাভ আছে। ব্যাপারটা হচ্ছে কি, যে 100 কেজি যদি আপনি নিউক্লিয়ার যে চুল্লিতে যদি ইউরেনিয়াম জ্বালানি ঢালেন,
তাহলে 100 গ্রাম মতো বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে যায়, যেখানে কার্বন কন্টেন্ট থাকে অত্যন্ত কম। কিন্তু ওই 100 গ্রাম যে ইউরেনিয়াম, সেটা মোটামুটি 2.4 বিলিয়ন কিলোওয়াট আওয়ার কিন্তু বিদ্যুৎ শক্তি তৈরি করে। চিন্তা করে দেখুন, 100 গ্রাম এনরিচড ইউরেনিয়াম 2.4 বিলিয়ন কিলোওয়াট আওয়ার, অর্থাৎ কিনা 25 লাখ মেগাওয়াট আওয়ার। অর্থাৎ এখানে 1 মেগাওয়াট যদি 1 ঘন্টা চলে, তাহলে যে বিদ্যুৎ শক্তি সেটাকে বলা হয় মেগাওয়াট আওয়ার। সেরকম 25 লাখ মেগাওয়াট আওয়ার মাত্র 100 গ্রাম ইউরেনিয়ামে তৈরি হয়। এবং এই যে ইউরেনিয়ামের জন্য কিন্তু তেমন কোনো খরচা বা এর যে জ্বালানি মূল্য কিন্তু সেইভাবে কিছু নেই। তারা বলবেন যে তাহলে এত সস্তা থাকলে সবারই তো করা উচিত ছিল, করেনি কেন? তো এইখানেই ব্যাপারটা হচ্ছে কি, যে এই বিদ্যুতের যে এতগুলো যে বিদ্যুতের যে সোর্স বলেছিলাম, সোলার পাওয়ার, তারপরে থার্মাল পাওয়ার, উইন্ড পাওয়ার, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, এগুলোর ইনস্টলেশনের জন্য, অর্থাৎ কিনা এই যে উৎপাদন কেন্দ্রগুলো তৈরি করার জন্য যে পরিমাণ খরচা, তার থেকে অনেক বেশি খরচা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। কিন্তু যখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা তৈরি হয়ে যাবে, তারপরে কিন্তু সেটাতে আর কখনো কোনো ব্যাঘাত ঘটবে না, কারণ সেটা মাটির নিচে বা পাহাড়ের তলাতে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো থাকে। এবং এটাকে বলা হয় একটা ফিশন পদ্ধতি, FISSION, ফিশন পদ্ধতি। অর্থাৎ কিনা ভারী যে ইউরেনিয়ামের যে অ্যাটম, সেখানে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে অ্যাটমের যে নিউট্রনগুলো ওখান থেকে বেরিয়ে আসার ব্যাপার করা হয়, এবং বেরিয়ে এলে একটা তাপ উদ্গীরণ করে। সেই যে সেটাকে কিন্তু খুব কন্ট্রোলড হতে হবে। যদি একসঙ্গে গোটাটাই ভেঙে যায়, তাহলে কিন্তু বোমা উৎপাদন হবে। আর যদি কন্ট্রোলড হয়, রেগুলেটর সিস্টেম সেইভাবে এই যে বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি হয়, তাহলে কিন্তু যে নিয়ন্ত্রিত পদ্ধতিতে তাপ উৎপাদন হবে, সেটা টারবাইনকে এমনভাবে মুভ করায়, মানে গতিশীল করায়, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এবং এখানে জলের ভূমিকাও বিশাল। জলের মাধ্যমেই কিন্তু গোটা ব্যাপারটা ঘটে। কিন্তু যেহেতু পাহাড়ের নিচে, মাটির অনেক নিচে এই বিদ্যুৎ কেন্দ্র, অতএব বাইরে পৃথিবীতে যে আবহাওয়ার জনিত যে ব্যাপারটা যেগুলো আছে, সেগুলো কোনোটাই কিন্তু এখানে এফেক্ট করে না। আর 2 নম্বর হচ্ছে রিফুয়েলিংয়ের যে ব্যাপারটা আছে, এই রিফুয়েলিংয়ের ব্যাপারটাও কিন্তু সেইভাবে গুরুত্বপূর্ণ নয়। তার কারণটা হচ্ছে 2 বছরের আগে একবার চালু হয়ে যাওয়ার পর যদি তাতে ইউরেনিয়াম চার্জ করা হয়, মোটামুটি 60% মতো যদি তার এনরিচমেন্ট থাকে, অর্থাৎ কিনা খাদ যদি 40%-এর বেশি না হয়, সেটাকে 60% এনরিচড হচ্ছে। তো এমন যে এই ইউরেনিয়াম যদি 60% যদি এতে ভরা হয়, তাহলে অন্তত 2 বছরের জন্য আপনি নিশ্চিন্ত। এবং ওই যে বললাম 25 লাখ মেগাওয়াট 100 কেজিতে। এই যে ইরানের সঙ্গে আমেরিকার যে ব্যাপারটা শুনছেন, যে বলছে যে তোমার ওই 400 কেজি ইউরেনিয়াম আমাকে দিতে হবে, এটা নিয়ে যদিও পরে অন্য একটা স্টোরি করা যেতে পারে, কিন্তু এর যে বৈজ্ঞানিক যে মূল্য, সেটাও একটু বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু এবারে আসুন
যে কাজাখস্তানের কথা তো বলতে শুরু করেছিলাম, একটু কাজাখস্তানের জায়গাতে আগে ফিরে যাই, ঘুরে ফিরে এই বিষয়গুলোতে কিন্তু আরেকবার আসব। তার আগে এই একটা টেবিল আপনাকে একটুখানি দেখাচ্ছি, একটু দেখুন, তাহলে বুঝবেন যে কেন মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর এই যুগে এত বেশি মানে যাকে বলে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে। যে কয়লা থেকে যখন বিদ্যুৎ উৎপাদন অর্থাৎ থার্মাল পাওয়ার, তা সেখানে কিন্তু ইনিশিয়াল কস্ট ভেরি হাই। রেকারিং কস্ট বলতে কয়লা নিয়ে আসা, কয়লা পাওয়া এবং সেটাকে নিয়ে আসা, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু এটার জন্য যে খরচা সেটা হচ্ছে মোটামুটিভাবে 3,500 পার কিলো ওয়াট আওয়ার। তেমনি ন্যাচারাল গ্যাসও মোটামুটিভাবে অল্প স্বল্পর মধ্যেই ব্যাপারটা হয়ে যায়। নিউক্লিয়ারের ক্ষেত্রে কিন্তু তার যে ইনিশিয়াল খরচা অন্য যে কোনো পদ্ধতির থেকে 4 থেকে 5 গুণ বেশি। কিন্তু ওই যে বললাম যে একবার খরচা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু রেকারিং খরচা খুবই কম। শুধু তাই নয়, এই যে নিউক্লিয়ার যে পাওয়ার, এই পাওয়ারে একবার যদি ইউরেনিয়ামটা ব্যবহার হয়, 2 বছর পরে যখন সেটা বেরিয়ে আসবে ওয়েস্ট হিসাবে, সেটাকে পুনরায় কিন্তু রিসাইকেল করে আবার দেওয়া যাবে। অর্থাৎ কি না, যে পরিমাণ ইনিশিয়াল যে বিদ্যুৎ উৎপাদন করেছে তারপরেও আরও রেকারিং বিদ্যুৎ কিন্তু উৎপাদন করবে। কতবার এটা রিইউজ করা যাবে সেটা কিন্তু নির্ভর করে যে চুল্লিটা কতটা উচ্চ প্রযুক্তির। সাধারণভাবে আমরা দেখি 1 থেকে 2 বার এই সাধারণ যে চুল্লিগুলোতে কিন্তু ইউরেনিয়ামকে ব্যবহার করা যায়। কিন্তু অত্যাধুনিক যে সমস্ত চুল্লি আছে সেখানে কিন্তু বহুবার ব্যবহার করা যায় এবং ততবারই বিদ্যুৎ উৎপাদন হয়। অতএব যতটা খরচা হবে সেই অনুযায়ী কিন্তু আপনার প্রাপ্তিযোগ্য হবে। এবং একবার যদি আপনি জোগাড়টা করে ফেলেন, তারপর অন্তত আগামী যদি এর যে সাপ্লাই চেনটা যদি ঠিক থাকে, তাহলে বিদ্যুৎ নিয়ে আপনাকে আর চিন্তা ভাবনা করতে হবে না। তো এইটাই হচ্ছে কিন্তু এই যে রাশিয়ার সঙ্গে কাজাখস্তানের যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তির এইখানেই হচ্ছে গুরুত্ব। এই যে টেবিলটা দেখাচ্ছি, এতে দেখুন কাজাখস্তান 2015 সালে সে 23,607 মেট্রিক টন উৎপাদন করেছে, আর 2024 সালে 23,270 টন। 2 নম্বর যে দেশ যে এরকম ইউরেনিয়াম তৈরি করে সেটা হচ্ছে কানাডা। 2015-তে 13,325 মেট্রিক টন তৈরি করেছিল, আর 2024 সালে করেছিল 14,000। অর্থাৎ কিনা সামান্য কিছুটা হেরফের হয়েছে। কিন্তু মধ্যেখানে এই কোভিডের জন্য কিন্তু ওখানে গোটা বিশ্বেই কিন্তু নিউক্লিয়ার যে পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা অসুবিধার মধ্যে পড়েছিল, কারণ এই ইউরেনিয়াম উত্তোলন হচ্ছিল না। তৃতীয় যে দেশ, সেই দেশটা যারা ইউরেনিয়াম তৈরি মানে উৎপাদন করে, সেই দেশটার নাম হচ্ছে নামিবিয়া। কাজাখস্তান বা কানাডার তুলনায় অনেকটাই কম, কিন্তু ছোট্ট দেশ নামিবিয়াতেও কিন্তু বছরে 2,993 টন কিন্তু ইউরেনিয়াম তৈরি হয়, যেটা 2024-এ ছিল 7,333। অর্থাৎ কিনা এই গত কয়েক বছরে
নামিবিয়াতে ইউরেনিয়ামের উত্তোলন কিন্তু বেড়ে গেছে। তারপরে আসে অস্ট্রেলিয়া, 5,654 টন 2015 সালে তৈরি হয়েছিল, 2024 সালে 4,598 টন। তারপরে আছে উজবেকিস্তান, 2,385 টন হচ্ছে 2014-তে, আর 4,000 টন। এরপর চায়না আছে, ভারতেও কিন্তু ইউরেনিয়াম উৎপাদন হয়, এবং 2014-15-তে ভারতে উৎপাদন হয়েছিল 393 টন, আর 2025-এ তৈরি হয়েছে 200 টন। অর্থাৎ কিনা এই কাজাখস্তান, নামিবিয়া, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান বা কানাডা, এদের তুলনায় ভারতের কিন্তু এই আকরিক যে ইউরেনিয়াম, তার পরিমাণটা কিন্তু অনেকটাই কম। কিন্তু এই ইউরেনিয়ামের কথা শুনলেই তো, ইউরেনিয়ামের যে ব্যাপারটা শুনলেই তো মনে হবে যে বিদ্যুতের সঙ্গে অস্ত্রও আছে। অতএব যে দেশে এই ইউরেনিয়াম তৈরি হয় তার সঙ্গে এবং বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার জন্য প্রত্যেকটা দেশই কিন্তু উদগ্রীব। যেমন ধরুন আমেরিকার নিজের প্রোডাকশন হচ্ছে বছরে 200 থেকে 500 মেট্রিক টন, কিন্তু আমেরিকার নিজের লাগে 18,000 থেকে 20,000 মেট্রিক টন। তাহলে এই যে বাকি যে ইউরেনিয়াম, সেটা কোনখান থেকে আসবে? আমেরিকা তার পাশের দেশ কানাডা থেকে নিয়ে আসে। কাজাখস্তান হচ্ছে মেজর সোর্স, পৃথিবীর 1 নম্বর সোর্স। এরপরে অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তান। চীন বছরে 2,300 টন প্রোডাকশন করে ইউরেনিয়াম, কিন্তু চীনের লাগে 10 থেকে 13,000 টন। সেই চীনেরও গতি একই, কাজাখস্তান, নামিবিয়া, নাইজেরিয়া, উজবেকিস্তান, কানাডা। ফ্রান্স, যার কথা বললাম শুরুতেই, যে ফ্রান্সের হচ্ছে 20 টনও তৈরি হয় না, কিন্তু ফ্রান্সের লাগে 8,000 থেকে 10,000 টন। যেখানে 20 টন তৈরি হয় না, সেখানে 8 থেকে 10,000 টন। তাহলে এটা তো ইম্পোর্টই করতে হবে, তা নাহলে এরা পাবে কোত্থেকে আনে? কানাডা, কাজাখস্তান, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, এই সমস্ত। অর্থাৎ কিনা এই যে সারণীটা দেখলে বুঝতে পারবেন যে কাজাখস্তানের সঙ্গে পৃথিবীর 10টা টপ ইকোনমি সম্পর্ক কিন্তু এই ইউরেনিয়াম দিয়ে, এবং প্রত্যেকটা দেশে কিন্তু একমাত্র কানাডা ছাড়া, কানাডা তার নিজের প্রয়োজন নিজের উৎপাদন দিয়ে মিটিয়ে নিতে পারে, তার ফলে কানাডাকে অন্য দেশ থেকে আমদানি করতে হয় না। এমনকি ইউরেনিয়াম পর্যন্ত কাজাখস্তান থেকে আমদানি করে ভারত, কাজাখস্তান, উজবেকিস্তান, কানাডা, রাশিয়া। অর্থাৎ বুঝতে পারছেন যে এই গুরুত্ব। এই যে একটা স্ট্র্যাটেজিক যে আকরিক অর্থাৎ ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম নিয়ে যদি দুই দেশের মধ্যে চুক্তি হয়, রাশিয়া এবং উজবেকিস্তান, তাহলে কিন্তু বুঝতেই হবে যে এই চুক্তির ফলে আমেরিকার পক্ষে কিন্তু বুক বাজিয়ে যে কোনো দেশের সঙ্গে চ্যালেঞ্জে যাওয়া মুশকিল। একটা ব্যাপার কি, যে আমেরিকা স্বভাবই হচ্ছে বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা, সেটা কিন্তু উজবেকিস্তান নিজেও জানে। সেই জন্যে চীনকে দিয়ে আরেকটা পাওয়ার প্ল্যান্ট করার কথা ভাবছে। অর্থাৎ কিনা নিকটবর্তী দুই সুপার পাওয়ার রাশিয়া এবং চায়না, এই দুটো দেশ যদি তাকে নিউক্লিয়ার নির্ভরতা দেয়, একটা দেশের যদি বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে সেই দেশটাকে রুখবে কে? আর একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা মানে কিন্তু একটা ফ্যাক্টরি করা নয়। যেহেতু কাজাখস্তান বৈজ্ঞানিকভাবে খুব একটা
যাকে বলে আধুনিক দেশ নয়, আজ পর্যন্ত কাজাখস্তানে কোনো রকম বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়নি। অতএব বুঝতে পারছেন যে একটা সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি, সেখানে কিন্তু কারিগরি দিক থেকে তারা অনেকটাই পিছিয়ে। অর্থাৎ সেই জন্যই তাদের রাশিয়া এবং চীনকে প্রয়োজন, এবং দেশটা যথেষ্ট বড়, ভারতের থেকে সামান্য কিছুটাই ছোট। তাই এইখানে পাওয়ার প্ল্যান্ট করতে গেলে তার জন্য কিন্তু লাগে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, তারপরে রেডিয়েশন সিকিউরিটি জোন তৈরি করতে হয়, অর্থাৎ কিনা বহু একটা বিশাল জায়গা জুড়ে কিন্তু তার অ্যাক্টিভিটি থাকে। দুটো সুপার পাওয়ার যদি এইভাবে অ্যাক্টিভিটি থাকে, তাহলে একে অপরকে কাউন্টার ব্যালেন্স করবে, এবং তারা দুজনে মিলে কিন্তু আবার আমেরিকাকে কাউন্টার ব্যালেন্স করবে। মধ্যখান থেকে লাভ যেটুকু যা হবার, প্রত্যেকেরই লাভ হচ্ছে, আমেরিকা, রাশিয়ার এবং মানে এই কাজাখস্তান, এদের সবারই লাভ হচ্ছে। এবং ইউরেনিয়ামের যে খনি, তার সঙ্গে নৈকট্যের কারণে গোটা বিশ্বে কূটনৈতিক এবং সামরিক ক্ষেত্রে রাশিয়া এবং চীন দুটো দেশই কিন্তু এগিয়ে গেল। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, যে এই যে ইউরেনিয়াম নিয়ে যে এত কাড়াকাড়ি, পৃথিবীর বিভিন্ন দেশের কতটা কোন সোর্স থেকে কি বিদ্যুৎ উৎপাদন হয়। যেমন প্রথমে ভারতের কথা ধরি, ভারতে যে টোটাল যে বিদ্যুৎ উৎপাদন, তার 59.3% আসে কোল থেকে, ন্যাচারাল গ্যাস থেকে আসে 6.5%, নিউক্লিয়ার অর্থাৎ কিনা ইউরেনিয়াম থেকে আসে 3.0%। অর্থাৎ 3% ভারতের যে টোটাল যে বিদ্যুৎ উৎপাদন, তার 3% হয় পারমাণবিক চুল্লি থেকে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার টোটাল উৎপাদনের 10.5%, উইন্ড অ্যান্ড সোলার 11.5%। ইউনাইটেড স্টেটস, যে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ইউরেনিয়াম কনজিউম করে, তার কিন্তু কোল থেকে বা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করে 19.5, ন্যাচারাল গ্যাস থেকে করে 40.5%, এবং নিউক্লিয়ার থেকে করে 18%। তার এমনিতেই তো বিদ্যুতের চাহিদা বিশাল, এবং তার 18%। তার মানে কি, যে এই যে তেল, গ্যাস, এই সমস্ত ব্যাপারে কিন্তু আমেরিকা খুব একটা যে নিজেদের যে স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে তাতে হাত দিতে চায় না। জার্মানিতে আসুন, জার্মানিতে 25% আসে কয়লা থেকে, ন্যাচারাল গ্যাস থেকে আসে 13.5%। জার্মানিতে কিন্তু কোনো রকম নিউক্লিয়ার পাওয়ার তৈরি হয় না। জাপান, সে দেশটার তো সেইভাবে তো কোনো আকরিক তেমন তো কিছু প্রাকৃতিক সম্পদ তো কিছু নেই, তো জাপান কিন্তু 27.6% বিদ্যুৎ উৎপাদন করে কয়লা থেকে, এবং ন্যাচারাল গ্যাস থেকে করে 37%। সেই জন্যে জাপান কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, কারণ ওই গ্যাস না হলে জাপানের কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন মানে বসে যাবে। 37% গ্যাস থেকে হয়। আর নিউক্লিয়ার যে জ্বালানি ফুয়েল, সেখান থেকে হয় 9%। এছাড়াও আছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আছে 11%। এবার লাস্টে দেখুন ফ্রান্স, যার কথা শুরুতেই বলেছিলাম, ফ্রান্স কয়লা থেকে আসে 1% পাওয়ার, ন্যাচারাল গ্যাস থেকে আসে 7.0%, আর নিউক্লিয়ার থেকে আসে 65%। এতটা একটা আধুনিক দেশ, তার 65% আসে, মানে ব্যাপারটা হচ্ছে নিজের যে সংগ্রহে বা নিজেকে যেগুলো মধ্যপ্রাচ্য থেকে জবরদস্তি দখল করে নিয়ে আসতে হয়, যে সমস্ত জিনিস তারা কিন্তু সহজে ইউজ করে না। তারা দেখে যে কাছাকাছির মধ্যে
যে নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্টে যেহেতু একবার তৈরি হয়ে গেলে তারপর সেটা আর রেকারিং খরচা ততটা নয়, অতএব তারা ঠিক করেছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওপরই তারা বেঁচে থাকবে, মানে তাদের ইকোনমিটা চলবে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনে কি এই আধুনিক দেশগুলো তাদের কাজ কি সীমাবদ্ধ রেখেছে? অস্ত্রের ব্যাপার কি আছে? রাশিয়া, তার উৎপাদন তেমন কিছু নয়, কিন্তু রাশিয়াকে বলে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নিউক্লিয়ার যে অস্ত্র ভাণ্ডার হচ্ছে রাশিয়াতে। রাশিয়া প্লুটোনিয়াম 239 এবং হাইলি এনরিচড ইউরেনিয়াম দিয়ে কিন্তু এই সমস্ত অস্ত্র তৈরি করে। এইবারে কাজাখস্তানের ওপর যদি তার দখলটা চলে আসে, তাহলে বুঝতেই পারছেন যে নিউক্লিয়ার যে অস্ত্র ভাণ্ডার সেটা কতটা ফুলে ফেঁপে উঠবে। ফলে আমেরিকা কিন্তু রাশিয়াকে আর ঘাঁটানোর কথা ভাববে না। ইউনাইটেড স্টেটস, সে তার কাছে আছে 5044টা, এটা গত বছরের হিসাব। তারও কিন্তু সেই প্লুটোনিয়াম 239 থেকে শুরু করে সেকেন্ডারিজ অফ থার্মোনিউক্লিয়ার ডিজাইনস, অর্থাৎ কিনা ব্যাপারটা হচ্ছে যে যখন ইউরেনিয়ামকে নিউক্লিয়ার যে চুরিতে ব্যবহার করা হয়, প্রাথমিকভাবে ব্যবহার করার পরে যে ওয়েস্ট বেরিয়ে আসে, যে রডগুলো বেরিয়ে আসে, সেই রডগুলো কিন্তু সাংঘাতিকভাবে তপ্ত থাকে এবং রেডিও অ্যাক্টিভ থাকে। অর্থাৎ কিনা একবার যখন তার থেকে বিদ্যুৎ উৎপাদন করে নেওয়া হয়েছে, আরও বার কয়েক হয়তো উৎপাদন করা হবে, কিন্তু তারপরেও যে ওয়েস্টটা পড়ে থাকে সেটা কিন্তু হাইলি রেডিও অ্যাক্টিভ থাকে, এবং সেই রেডিও অ্যাক্টিভিটিটাকে মানে সম্বল করে কিন্তু সেখানে অস্ত্র তৈরি করা হয়। এই যে দেখুন না, যে ইরানের সঙ্গে আমেরিকার যে সম্পর্কের যে টানাপোড়েনে এই যে কেন হচ্ছে, যে বিদ্যুৎ উৎপাদন করার পরে যে ইউরেনিয়ামটা পড়ে রইল, সেই ইউরেনিয়ামটাই তো আবার অস্ত্র উৎপাদনের কাজে লাগতে পারে, যেটা আমেরিকা নিজেই করে। অর্থাৎ কিনা এই ইউরেনিয়ামের যে একাধিক ব্যবহার, তার মধ্যে হচ্ছে বিদ্যুৎ আর অস্ত্র, এর বাইরেও আরও ব্যবহার আছে। বিভিন্ন স্টেজে যে ওয়েস্ট তৈরি হয়, সেই ওয়েস্টগুলোর কিন্তু সায়েন্টিফিক এবং মেডিকেল ইউজ আছে। এখন যদি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাই, তাহলে প্রসঙ্গ থেকে হয়তো একটু বিচ্যুতি ঘটবে। আমার ঠিক সেটা ইচ্ছা নয়। আশা করছি যে এরপরে এর যে সায়েন্টিফিক যে ব্যাপার যেগুলো আছে, সেগুলো নিয়ে আরেকটা এপিসোড করব। একটু কাজাখস্তানের কথাতে আসি। পৃথিবীর 1 নম্বর ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ, যার কোনো পারমাণবিক চুল্লিও নেই, অস্ত্র তো দূরের কথা। গোটা বিশ্বে যে ইউরেনিয়ামের ভাণ্ডারের 14%ই কিন্তু এই কাজাখস্তানে রয়ে গেছে। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন কাজাখস্তান স্বাধীন হয়, এবং তার ফলে কিন্তু কাজাখস্তান পূর্বতন রাশিয়ার কিছু পারমাণবিক যে চুল্লি কিন্তু উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। স্বাধীন কাজাখস্তানের সেটা প্রোডাক্ট নয়, সেই হিসাবে সেখানে এখনও পারমাণবিক চুল্লি আছে, কিন্তু কাজাখস্তান সরকারের সেটা তৈরি করার নয়। 2024 সালে কাজাখস্তানে একটা গণভোট নেওয়া হয়েছিল যে তাদের কি পারমাণবিক চুল্লি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা উচিত। দেশের 75% মানুষ বলেছিল হ্যাঁ, করা উচিত। এবং তখন কাজাখস্তানের যে সরকার, তারা ঠিক করে যে তাদের মোটামুটি যে টোটাল যে মানে সামগ্রিক যে বিদ্যুৎ চাহিদার অন্তত 5% তাদের নিজেদের ইউরেনিয়াম দিয়ে রাশিয়ার সাহায্যে এবং পরে চীনের সাহায্যে তৈরি করা হবে।
এখন যে ইলেকট্রিসিটির যে জেনারেশন সেটা কিভাবে চলে না, কাজাখস্তানে সে ফসিল ফুয়েল দিয়ে ম্যাক্সিমাম, যেমন কোল মানে কয়লা দিয়ে 58%-এর বেশি বিদ্যুৎ উৎপাদন হয়, ন্যাচারাল গ্যাস থেকে আসে 28%, তারপরে হাইড্রো পাওয়ার থেকে আসে 8%, উইন্ড পাওয়ার থেকে অর্থাৎ কিনা এই যে বায়ু প্রবাহ থেকে 8%, তারপরে সোলার পাওয়ার থেকে 2%, এবং তেল থেকে আসে লেস দ্যান 1%। এই হচ্ছে কাজাখস্তানের পারমাণবিক যে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন সোর্স। অতএব কাজাখস্তান যে রাশিয়ার দিকে ঝুঁকে পড়বে, রাশিয়ার সঙ্গে কাজাখস্তানের প্রায় পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ যে স্থল সীমান্ত সেটা রয়েছে, প্রায় 7,500 কিলোমিটার কিন্তু সীমানা রয়েছে কাজাখস্তানের সঙ্গে রাশিয়ার। অর্থাৎ কিনা যদি সম্পর্ক ভালোভাবে রাখা যায় তাহলে কাজাখস্তানের যে ডিফেন্স বিল অর্থাৎ সামরিক খাতে খরচা কিন্তু অনেক কমে যায়। এখানে বহু প্রতিবেশীর ব্যাপারই নেই। এই যে ম্যাপটা দেখুন, ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন যে কাজাখস্তানের চারদিকে কি রয়েছে। সোভিয়েত ইউনিয়ন 450টা নিউক্লিয়ার টেস্ট করেছে এবং এই কাজাখস্তানের বিভিন্ন অঞ্চল থেকেই, ফলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে বা নিউক্লিয়ার যে অস্ত্রশস্ত্রের সঙ্গে কিন্তু কাজাখস্তানের ভালো মতো পরিচয় রয়েছে, কিন্তু সেটা হচ্ছে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কারণে, স্বাধীন কাজাখস্তানের কারণে নয়। তো এই হচ্ছে মোটামুটি কাজাখস্তানের সম্পর্কে মানে পারমাণবিক যে উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন বা ইউরেনিয়ামের যে উৎপাদন সেটা সম্পর্কে তার প্রাথমিক তথ্য।